আজ আমি তোমাদের বংশগতি চ্যাপ্টারটা পড়াবো। বংশগতি এবং প্রকরণ। জীবজগৎ প্রজননের মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখে এবং এর দ্বারাই জীবে নিজের বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং সন্তান সন্ততি বা বংশধরের মাধ্যমে সেটা ধীরে ধীরে একজন থেকে অন্যজনেতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বংশ বিস্তারের সময় জনিত্রী জীবের বিভিন্ন গুণাবলী অপত্যে অর্থাৎ পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চারিত হয় এবং জীব তার অনুরূপ জীব তৈরি করে। যুগ যুগ ধরে এই ঘটনা চলে আসছে এবং দেখো একটা নির্দিষ্ট প্রজাতি সবসময় একটা নির্দিষ্ট ধরনের জীবেরই জন্ম দেয়। যেমন আম গাছ থেকে আমরা সবসময় আম গাছ উৎপন্ন হতে দেখি, টিয়া পাখি থেকে টিয়া পাখি এবং মানুষ থেকে মানুষ ইত্যাদি। বংশগতের এই ভাবনা আদিমকাল থেকে মানুষকে ভাবিয়েছে। এই ভাবনা সত্য উদ্ঘাটিত করেন অস্ট্রিয়াভাষী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল এবং সেটা আবিষ্কার করেন উনি বংশগতি সূত্রের মাধ্যমে। 1866 সালে এই যে মৌলিক সূত্রগুলি মেন্ডেলবাদ হিসাবে প্রতিষ্ঠিত হয়। তিনি পরীক্ষা করেছিলেন মটর গাছের ওপর। দুই ধরনের পরীক্ষা উনি করেছিলেন। একটা হচ্ছে এক সংকর জনন পরীক্ষা অর্থাৎ একজোড়া বৈশিষ্ট্যের মাধ্যমে সংকরায়ন এবং অন্যটা হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষা, যেটা দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটে। এবং বংশগতিতে উনি দুটি সূত্র, পৃথক ভবনের সূত্র এবং স্বাধীন সঞ্চালনের সূত্র প্রণয়ন করেন। এবার আমরা আসি বংশগতি বলতে আমরা কি বুঝি। জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণই হচ্ছে বংশগতি। দেখো পিতামাতার বৈশিষ্ট্যাবলী সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। যেমন মনে করো একটা নির্দিষ্ট পরিবারের সদস্যদের চেহারা, উচ্চতা, চোখের মণি, চুলের রং অনেক মিল পাওয়া যায়। কিন্তু দেখা গেছে যৌন জননের ফলে যে সমস্ত জীবেরা উৎপত্তি হয় তারা পিতামাতার সঙ্গে সাদৃশ্যযুক্ত হলেও নিজেদের মধ্যে খানিকটা বিভেদ দেখা যায়। অর্থাৎ একই পিতামাতার ছেলে মেয়েরা একই রকম দেখতে হয় না। আবার অনেক সময় কিছু যমজ অর্থাৎ আইডেন্টিক্যাল টুইন তাদের ক্ষেত্রেও বৈশিষ্ট্যর মধ্যে বৈসাদৃশ্য দেখতে পাওয়া যায়। এর কারণ কি, অর্থাৎ এই বিভেদের কারণ কি? প্রধানত তিনটে কারণ আছে। একটা হচ্ছে জিনের পুনঃসংযুক্তিকরণ। এটা আসলে ঘটে মিওসিস বিভাজনের সময় যখন গ্যামেট উৎপাদিত হচ্ছে, তখন তোমরা পড়েছ ক্রসিং ওভার ঘটে এবং সেই সময় রিকম্বিনেশন ঘটে এবং এর ফলে জনন কোষ তৈরি করা যখন গঠিত হয় তখন কিছু কিছু বৈশিষ্ট্যের অল্টারেশন হয়, অর্থাৎ খানিকটা পিতার বৈশিষ্ট্য এবং মাতার বৈশিষ্ট্যের মধ্যে মিক্সচার হয়, সেই জন্য বিভেদ হয়। আবার দেখো যে সমস্ত পরবর্তী পয়েন্টে আমি আসি পরিবেশগত প্রভাব। সমস্ত প্রাণী বা উদ্ভিদের মধ্যে পরিবেশের পরিবর্তনের একটা প্রভাব আছে। যৌন জননকারী জীব যেমন জিনের পুনঃসংযুক্তিকরণের মাধ্যমে বিভেদ তৈরি করে, কিন্তু দেখা যায় যারা অঙ্গজ জনন কিংবা অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করছে তাদের মধ্যেও কিন্তু ভ্যারিয়েশন বা বিভেদ দেখতে পাওয়া যায়। সেগুলো হয় প্রধানত পরিবেশগত কারণে, অর্থাৎ পরিবেশের পরিবর্তনের প্রভাব তাদের মধ্যে পড়ে এবং তার ফলে বিভেদ তৈরি হয়। এবং সর্বশেষ যেটা কারণ সেটা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন হচ্ছে ক্রোমোজোম বা জিনের বিভিন্ন রকম পরিবর্তন, অর্থাৎ ক্রোমোজোম বা জিনের গঠনগত পরিবর্তনের মাধ্যমে বা ডিএনএ এর মধ্যে যে বিভিন্ন ধরনের বেস আছে নাইট্রোজেন ঘটিত এ, টি, জি, সি বা ইত্যাদি, এদের যে বিভিন্ন ধরনের পরিবর্তনের ফলে এগুলো দেখতে পাওয়া যায়। এবং এই বিভেদের ফলে বিভিন্ন ধরনের প্রকরণের উৎপত্তি হয় এবং আমরা আমাদের সিলেবাস অনুসারে প্রকরণের প্রভাবে মানুষের মধ্যে যে অস্বাভাবিকতা বিভিন্ন ধরনের দেখা যায় সেটা আলোচনা করব। প্রথম অস্বাভাবিকতা হচ্ছে কানের মুক্ত এবং যুক্ত লতি, অর্থাৎ কানের লতির পার্থক্য। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কানের লতি নিচের প্রান্ত মুক্ত থাকে। দেখো চিত্র এতে নিচের প্রান্তটা হচ্ছে মুক্ত, অর্থাৎ সরাসরি মুখমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে না। এটা হচ্ছে প্রকট গুণ, যেহেতু বেশিরভাগ মানুষের মধ্যে এটা লক্ষ্য করা যায়। অপরপক্ষে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়
কানের লতি মুখমণ্ডলের সঙ্গে যুক্ত, একে বলা হয় যুক্ত লতি। দেখো চিত্র বি তে যুক্ত লতি মুখমণ্ডলের সঙ্গে সরাসরি যুক্ত আছে। এবার জিভের বৈশিষ্ট্যে আসি, রোলার জিভ এবং স্বাভাবিক জিভ। বেশিরভাগ মানুষ তাদের জিভ গোটাতে বা রোল করতে পারে এবং তার পার্সেন্টেজ হলো 65 to 80%। যেমন এই চিত্র বি তে দেখো রোলার জিভ, এরা জিভ গোটাতে পারছে, রোল করে ফেলতে পারছে। সুতরাং এই ক্ষেত্রে বি চিত্রের রোলার জিভ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আবার কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু জিভটা গোটাতে পারে না, অর্থাৎ তাদের এটা অক্ষমতা এবং এটা একটা বিশেষ জিনের জন্য হয় এবং এটা একটা রিসেসিভ অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করব প্রকরণের কারণ কি। প্রকরণের কারণ বিভিন্ন কারণে হতে পারে, আমরা খানিকটা আলোচনা করেছি, তাও একবার উল্লেখ করে দিই। দেখো পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে কোষে উপস্থিত ক্রোমোজোমের আন্তঃক্রিয়া এবং ক্রোমোজোমের মধ্যে ডিএনএ গঠনগত পরিবর্তন ঘটে এবং সেগুলো কিন্তু সবই পরিবেশগত কারণে ঘটছে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন ক্রসিং ওভার হয় মিয়োসিসের সময়, অর্থাৎ গ্যামেট গঠন করে, তখন ক্রোমোজোমের দেহাংশের বিনিময় ঘটে এবং তার ফলে ভেদ সৃষ্টি হয়। আচ্ছা, এবার আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে কতগুলো আমরা সংজ্ঞাতে উপনীত হতে পারছি, যেগুলো তোমাদের বইতে ভালো করে দেয়া রয়েছে এবং সেই হিসাবেই তোমরা পড়বে। বংশগতি হচ্ছে যে প্রক্রিয়াতে পিতা মাতার অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে এবং অপত্যের দেহে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলা হয়। এবার হচ্ছে প্রকরণ। জিনের মাধ্যমে পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বলা হয় ভেদ বা প্রকরণ। আবার আরো একটা হচ্ছে মিউটেশন। কোন একটা প্রজাতির জীবে বংশানুক্রমে জীবকোষের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের যে একটা হঠাৎ পরিবর্তন হয়, অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশন একটা পার্টিকুলার ক্যারেক্টার আমরা নির্দিষ্ট দেখতে পাচ্ছি, হঠাৎ করে তার কিছু কিছু পরিবর্তন দেখতে পাওয়া গেল। এই যে পরিবর্তন, হঠাৎ যে পরিবর্তন, তাকে আমরা মিউটেশন বলি। এবার আমরা বংশগতিতে বিভিন্ন আলোচনা শুরু করার আগে কতগুলো সংজ্ঞার সঙ্গে পরিচিত হয়ে নেব। যে টার্মগুলো আমরা বংশগতি পড়াবার সময় মাঝে মাঝে উল্লেখ করব। প্রথমে হচ্ছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স। বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলা হয়। যেমন উদাহরণ দিই, সেটা হচ্ছে কোনো একটা জীবের লেন্থটাকে আমি বৈশিষ্ট্য বলতে পারি। লেন্থ দুই ধরনের হতে পারে, লম্বাও হতে পারে, বেটেও হতে পারে। এখানে উচ্চতা বা তার যে হাইট, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। এবার আসি অ্যালিলে। সমসংস্থ ক্রোমোজোমের বিন্দুতে বা লোকাসে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু, সেখানে বিভিন্ন জিনের যে রূপভেদ তাকে আমরা অ্যালিল বলি। সাধারণত জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া অ্যালিল থাকে এবং প্রত্যেক জীবের অ্যালিলগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেমন মটর গাছের দীর্ঘ এবং খর্বাকার বৈশিষ্ট্যগুলি ফ্যাক্টর হলো টি, ক্যাপিটাল টি এবং স্মল টি। আচ্ছা, একটু এই চিত্রটা থেকে আমি বুঝিয়ে দিই অ্যালিল কিভাবে অবস্থান করে। সমসংস্থ দুটো ক্রোমোজোম দেখানো হয়েছে এই চিত্রতে। সেখানে দেখো একটা জিনের লোকাস, তিনটে জিনের লোকাস দেখানো হয়েছে, এইটা, এইটা এবং এইটা। দেখো এই লোকাসে একটাতে প্রকট অ্যালিল এবং একটাতে প্রচ্ছন্ন অ্যালিল রয়েছে। তাহলে আবার সংখ্যাটাতে ফিরে আসলে আমরা দেখতে পাবো যে সাধারণত অ্যালিলের ক্ষেত্রে কোন একটা জীবের একটা বৈশিষ্ট্যের জন্য একজোড়া অ্যালিল থাকে।
অর্থাৎ মনে করো মটর গাছের দীর্ঘ এর জন্য হচ্ছে ক্যাপিটাল টি এবং খর্বাকার বৈশিষ্ট্যের জন্য হচ্ছে স্মল টি। এবং দেখো এখানে উদাহরণে ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি দেখানো হয়েছে, অর্থাৎ দুটো সমসংস্থ ক্রোমোজোমে তারা কিভাবে অবস্থান করছে। একটা উদাহরণ দিই, এইটার ক্ষেত্রে দুটো সমসংস্থ ক্রোমোজোমেই ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি একটা নির্দিষ্ট লোকাসে অবস্থান করছে। আচ্ছা, এবার বংশগতির একক বা জিন বা ফ্যাক্টর। জিন হলো বংশগতির গঠনগত বা কার্যগত একক। ক্রোমোজোমের উপর অবস্থিত জিন হচ্ছে ডিএনএ বা আরএনএর একটা অংশ, যেটা বংশগতির গঠনগত একক হিসাবে ধরা হয় এবং সেই অংশটা এক একটা নির্দিষ্ট পলিপেপটাইড তৈরি করে, যেটা একটা প্রোটিন উৎপন্ন করে এবং সেই প্রোটিনই একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। এই বংশগতির একককে আমরা জিন বলে থাকি। এবার হচ্ছে লোকাস। আগের আলোচনাতেই আমরা লোকাস সম্পর্কে দেখেছি। এই দেখো, আবার দেখাই এই চিত্রটাতে লোকাস তিনটে দেখানো হয়েছে, এইটা। তার মানে সমসংস্থ ক্রোমোজোমের ঠিক অপোজিটে এই লোকাসগুলো অবস্থান করছে। ক্রোমোজোমের ওপর অবস্থিত যে স্থানে কোনো একটা জিন অবস্থান করে সেই স্থানটিকেই লোকাস বলা হয়। এরপরে হচ্ছে এক সংকর এবং দ্বিসংকর জনন, অর্থাৎ মোনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একটি প্রজাতির দুটো জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয় তখন তাকে বলা হচ্ছে মোনোহাইব্রিড। উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন একজোড়া বৈশিষ্ট্য, তার মানে একটা নির্দিষ্ট ক্যারেক্টারের জন্যই বিপরীত বৈশিষ্ট্য, দীর্ঘাকার এবং খর্বাকার উদ্ভিদের মধ্যে সংকরায়ন। তাহলে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য বিপরীতধর্মী অ্যালিলযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে, সেই জন্য এরা এক সংকর জনন। আবার এইটাই যদি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে হয় তাহলে সেই ধরনের ক্রসকে আমরা বলবো দ্বিসংকর জনন। যেমন হলুদ গোলাকার, একটা বীজের ক্যারেক্টার বোঝানো হয়েছে, বর্ণ হচ্ছে হলুদ এবং তার আকৃতি হচ্ছে গোলাকার। এইরকম একটা বীজের সঙ্গে যখন সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ এইখানে একজোড়া এবং এইখানে একজোড়া, এদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়েছে। দেখো এখানে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এটা হচ্ছে হলুদ গোলাকারের জন্য, এবং স্মল আর, এটা হচ্ছে সবুজ কঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের জন্য। এইরকম যখন ক্রস ঘটানো হবে একে বলা হবে দ্বিসংকর জনন। এর পরবর্তী সংজ্ঞা হচ্ছে সমসংকর এবং বিষমসংকর জীব, অর্থাৎ হোমোজাইগাস অ্যান্ড হেটেরোজাইগাস অর্গানিজম। দুটো সমসংস্থ ক্রোমোজোমে যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য সহধর্মী অ্যালিল থাকে তবে সেই জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বা হোমোজাইগাস জীব বলা হয়। আমি একটু একে বুঝিয়ে দিই। মনে করো এই দুটো সমসংস্থ ক্রোমোজোম, এটা পার্টিকুলার লোকাস। এইখানে যদি ক্যাপিটাল টি থাকে তখন আমি হোমোলোগাস বলবো। আবার এই একই লোকাসে যদি দুটোই স্মল টি থাকে তাহলে সেক্ষেত্রেও আমি হোমোলোগাস বলবো, যেহেতু একই ধরনের অ্যালিল দুটো সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে অবস্থিত হয়েছে। আবার দুটো সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দুটো বিপরীতধর্মী অ্যালিল থাকে তখন সেই জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে বিষমসংকর বা হেটেরোজাইগাস বলা হবে। যেমন আমি বলি, এই দুটো যদি সমসংস্থ ক্রোমোজোম হয়, এটা যদি পার্টিকুলার লোকাস হয়, তাহলে এইটাতে যদি ক্যাপিটাল টি এবং এটাতে যদি স্মল টি থাকে তাহলে আমি সেটাকে বিষমসংকর জীব বলতে পারবো। এইবার আমি পরবর্তী সংজ্ঞাতে আসছি, সংকরায়ন।
সাধারণভাবে কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত যদি জীবের মিলন ঘটানো হয় তখন তাকে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলা হয়। যেমন একটি চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটো জীব, একটা চরিত্র অর্থাৎ একটা মটর গাছের হাইট, তার জন্য মনোহাইব্রিড ক্রস বিশুদ্ধ লম্বা নেওয়া হয়েছে, বিশুদ্ধ মানে হোমোজাইগাস, এর আগে সংজ্ঞাতেই পড়েছ, এবং বিশুদ্ধ পেটে নেওয়া হচ্ছে। তাহলে এই হাইব্রিডাইজেশন এটা হলো, যেহেতু একটা বৈশিষ্ট্যের জন্য সেই জন্য একে মনোহাইব্রিডাইজেশন বলা হবে। এইটাই যদি দুটো চরিত্রের জন্য বিপরীতধর্মী হয়, যেমন সৌলুদ এবং গোলাকার, হলুদ এবং গোলাকার, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, সবুজ এবং কুঞ্চিত স্মল ওয়াই স্মল আর, এদের মধ্যে অর্থাৎ দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাকে ডাইহাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলা হয়। এর পরবর্তী সংজ্ঞা হচ্ছে বিশুদ্ধ জীব। দুটো সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীব তৈরি হয় তাকে বলা হয় বিশুদ্ধ জীব। যেমন ক্যাপিটালটির সঙ্গে যদি ক্যাপিটালটিরই ক্রস করা হয় তাহলে ক্যাপিটালটি ছাড়া অন্য কোনো উদ্ভিদ আমরা পাবো না, সুতরাং একে আমরা বিশুদ্ধ জীব বলতে পারি। আবার দুটো ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে আমরা সংকর জীব বলি। যেমন ক্যাপিটালটির সঙ্গে যদি স্মলটির ক্রস করা হয় সেক্ষেত্রে যে উদ্ভিদ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটালটি স্মলটি, এরা হচ্ছে সংকর লম্বা, অর্থাৎ এরা মিশ্র বৈশিষ্ট্য যুক্ত উদ্ভিদ। এবার দেখো পরবর্তী সংজ্ঞাতে হচ্ছে জনিত্রীজন অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন। সংকরায়নের জন্য প্রাথমিকভাবে একটা জীবকে পুরুষ এবং অপর জীবকে আমরা স্ত্রী হিসাবে নির্বাচন করি, যাদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, একটা স্ত্রী এবং একটা পুরুষ। এবং এই যে স্ত্রী পুরুষ যাদের মধ্যে ক্রস করানো হবে তাদেরকে আমরা জনিত্রীজনু বা পি-জনু বলে থাকি, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন। পি ফর প্যারেন্টাল জেনারেশন। পি-জনু থেকে উৎপন্ন পরবর্তী জনুকে F1 জনু বলা হয় এবং F1 জনুর পরবর্তী জনুকে F2 জনু বলা হয়। ফিলিয়াল জেনারেশন F1। দেখো এখানে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খর্বকারের মধ্যে ক্রস ঘটানো হয়েছে, একে বলা হচ্ছে জনিত্রীজনু। তার থেকে আমরা প্রথম অপত্য জনু পেয়েছি ক্যাপিটাল টি স্মল টি। এবার আমরা আসি অপত্য জনুতে। অপত্য জনু অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন থেকে আমরা যে পরবর্তী জেনারেশনটা পাচ্ছি। অপত্য জনু F1 F2 ইত্যাদি হতে পারে। F ফর ফিলিয়াল জেনারেশন। ফিলিয়াল জেনারেশন 1 হচ্ছে F1, ফিলিয়াল জেনারেশন 2 হচ্ছে F2। সংকরায়নের পরীক্ষার জন্য যে দুটো বিশুদ্ধ লক্ষণযুক্ত জীব নির্বাচন করা হয় তাদের জনিত্রীজনু বলে, তোমরা সেটা জেনেছ। এবার দেখো ক্রসটাতে ক্যাপিটাল টি স্মল টি জনিত্রীজনু বা পি-জনু, তাদের মধ্যে ক্রস ঘটানোর ফলে সব আমরা সংকর লম্বা গাছ পেয়েছি। এদেরকে বলা হচ্ছে প্রথম জেনারেশনে প্রথম অপত্য জনু বা F1 জনু। এবার এদের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হচ্ছে অর্থাৎ স্বপরাগযোগ ঘটানো হচ্ছে তখন ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে আর একটা ক্যাপিটাল টি স্মল টি যুক্ত হচ্ছে, ফলে আমরা তিন ধরনের অপত্য পাচ্ছি। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ, দুটো সংকর লম্বা এবং একটা বিশুদ্ধ খর্ব মটর গাছ। এদেরকে বলা হচ্ছে দ্বিতীয় অপত্য জনু বা F2 জেনারেশন। এবার আমরা আসব প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে। প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে বাধা দেয় এবং নিজে প্রকাশিত হচ্ছে, অন্যকে প্রকাশিত হতে দিচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য।
আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাই। মনে করো এই দুটো সমসংস্থ ক্রোমোজোম, তাতে একটাতে ক্যাপিটাল টি, একটাতে স্মল টি রয়েছে। দেখা যাচ্ছে এই কন্ডিশনে কেবলমাত্র ক্যাপিটাল টির বৈশিষ্ট্যটাই প্রকাশিত হচ্ছে, তার জন্য সমস্ত জেনারেশনের যারা অপত্য উৎপত্তি লাভ করছে তারা কিন্তু প্রত্যেকেই ক্যাপিটাল টি থাকছে, লম্বাই হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই ক্যাপিটাল টি এবং স্মল টি একত্রিত অবস্থায় থাকলে সবসময় ক্যাপিটাল টি প্রকাশিত হচ্ছে, একে প্রকটজিন বলা হচ্ছে, এবং যে বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য প্রকাশিত হয় না, অর্থাৎ এখানে স্মল টি, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে আমরা পরবর্তী সংজ্ঞাতে আসব। সেটা হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ এবং জিনোটাইপ কোনো একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, তাকে বলা হচ্ছে ফিনোটাইপ। আর সেই জীবগুলোর মধ্যে তাদের যে জিনগত সমাহার রয়েছে তাকে বলা হবে জিনোটাইপ। এখানে তোমাদের আবার সেই ক্রসটা দেখানো হয়েছে সংকর লম্বা দুটোর মধ্যে, অর্থাৎ F2 জেনারেশনের যে ক্রস, যেটা F2 জন্য উৎপাদনের জন্য যে ক্রস, তার ফলে আমরা বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা দুটো, বিশুদ্ধ লম্বা একটা, বিশুদ্ধ খর্বাকার একটা পেয়েছি। এবার দেখো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু লম্বা পেয়েছি তিনটে। একটা হচ্ছে তোমার পিওর টল অর্থাৎ বিশুদ্ধ লম্বা, আর বাকি দুটো হচ্ছে মিশ্র অর্থাৎ হেটেরোজাইগাস টল, আর একটা হচ্ছে বেটে। বেটে বুঝতে তাহলে তাদের যে ফিনোটাইপিক অনুপাত লম্বা ইসটু বেটে হচ্ছে 3:1, অর্থাৎ এই তিনটে লম্বা আর এই একটা হচ্ছে বেটে। আর জিনোটাইপিক অনুপাত কি হচ্ছে? কটা জিনোটাইপ দেখতে পাচ্ছি? একটা হচ্ছে ক্যাপিটাল টি একটা, অন্যটা দুটো হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, দুটো সংকর লম্বা, আর একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে। তাহলে জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। আজ এতটুকুই থাকলো। এর পরেতে আমি মেন্ডেলের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব।